সবাইকে সালাম শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। এখানে বিএনপি মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ আমাদের এখানে সম্মানিত আলোচকবৃন্দ, সাংবাদিক সোহরাব হোসেন, রাজনীতিবিদ, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক, লেখক এহসান মাহমুদ এবং সাংবাদিক শাহনাজ মুন্নি তারা উপস্থিত আছেন। এহসান মাহমুদের বই বিচার সংস্কার নির্বাচন, এই বইয়ের আজকে মোড়ক উন্মোচন হলো। আমি তাকে আমাদের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। এবং বিশেষভাবে এই যে তিনটি শব্দ বিচার সংস্কার নির্বাচন, এই শিরোনামে একটি বই লেখা। আপনারা যারা সংবাদকর্মী তারা জানবেন যে 5ই আগস্টের পর থেকে এই শব্দবন্ধ, অন্তত আমার বক্তব্য যারা শুনেছেন তারা শুনে থাকবেন যে বিচার সংস্কার নির্বাচন এটা বাংলাদেশের প্রধান জাতীয় স্বার্থ, প্রধান কর্তব্য এবং আমাদের এই অন্তর্বর্তী সরকারের সামনেও এটাই তাদের যে রাজনৈতিক কর্তব্য দাঁড়িয়েছে, তাদের উপর যে অর্পিত দায়িত্ব দাঁড়িয়েছে, সেটা বারবার আমরা বলে রাখার চেষ্টা করি। দৈনন্দিন দায়িত্ব তো এই সরকারের আছেই, দেশের মানুষের নিরাপত্তা, অর্থনীতি ঠিক রাখা, কিন্তু যে অভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেখানে এই তিনটি বিষয় আমাদের নতুন যাত্রার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, বলতে পারেন অপরিহার্য। এবং এই তিন বিষয় ছাড়া আমরা আসলে আমাদের এই নতুন যাত্রার ন্যূনতম একটা জায়গায় যেতে পারব না। এখন এই যে ধরুন আমাদের 54 বছরের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার মধ্যে আমাদের যা কিছু অর্জন তা মানুষের অবদান, যাকে বলে যে ইন স্পাইট অফ দি গভর্নমেন্ট, জনগণ এই দেশে নানা কিছু অর্জন করেছে। মানে কিন্তু সরকার, এই যে সরকারের যদি ভূমিকা দেখেন, সরকারের ভূমিকার ক্ষেত্রে আমরা তাদের এমন এমন সব নেতিবাচক ভূমিকা দেখেছি, যাতে করে মানুষের আকাঙ্ক্ষা, মানুষের যে সম্ভাবনা, এই সব কিছু কেবল সীমিত হয়েছে তা না, অনেক ক্ষেত্রে ধ্বংস হয়েছে। এবং অনেক ক্ষেত্রে আমরা আমাদের উল্টো যাত্রায় হেঁটেছি, শুরু থেকে যেটা বলা চলে। কারণ একটা রাষ্ট্র পত্তন হয়েছিল লক্ষ লক্ষ মানুষের রক্তের উপর দাঁড়িয়ে, একটা যুদ্ধ করে, এবং সেই যুদ্ধের মধ্যেই ঘোষিত প্রতিশ্রুতি ছিল যে রাষ্ট্র তার সকল নাগরিকদের জন্য সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। এই যুদ্ধ ঐক্যবদ্ধ হয়েছে এই ঘোষণার ভিত্তিতে। এই প্রতিরোধের জায়গাটা জনগণকে যেভাবে ঐক্যবদ্ধ করেছে, সেটা এই প্রতিশ্রুতির উপর দাঁড়িয়ে। কিন্তু সেই রাষ্ট্র 72 সাল থেকে এই জায়গায় দাঁড়াতে পারে নাই। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে বিচার যে একটা রাষ্ট্রের খুব গুরুত্বপূর্ণ বিষয়, অস্তিত্বের বিষয়, সেটাই এই রাষ্ট্র এখন পর্যন্ত ঠিক মতো উপলব্ধি করতে পারে না। আমরা কেন আইন তৈরি হয়, কেন এই প্রশ্নটা নিজেদের আমাদের নাগরিকদের প্রতিদিন করা দরকার। আইন তৈরি হয় যাতে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়। কাজেই ন্যায় বিচার ছাড়া এই যে রাষ্ট্র যে আমরা বল প্রয়োগ করতে পারে, রাষ্ট্র যে ক্ষমতার একটা কেন্দ্রীভবন ঘটায়, আমরাই তো সেটা অনুমোদন দিয়েছি, নাগরিকরাই তো এই অনুমোদন দেয়। কিন্তু কেন দেয়? কিসের ভিত্তিতে রাষ্ট্র এই ক্ষমতার কেন্দ্রীভবন ঘটাতে পারে? রাষ্ট্রের হাতে একচেটিয়া ক্ষমতা দেওয়া হয়েছে, কারণ রাষ্ট্র ন্যায় বিচার দেবে সেটা, এবং সেই ন্যায় বিচার দিতে হলে তাকে আইনের উপর দাঁড়াতে হবে। এবং সেই আইন জনগণের পক্ষে, সমষ্টির পক্ষে আইন হতে হবে। আইন যদি এমন হয় যে ব্যক্তিকে স্বেচ্ছাচারী করে ফেলছে, তাহলে সেই আইন ন্যায় বিচার দিতে পারবে না। আর যে আইন ন্যায় বিচার দিতে পারে না, রাষ্ট্র সেই রকম আইনের উপর যদি দাঁড়িয়ে থাকে, সেই রাষ্ট্র আর ভায়াবল থাকে না, তার অস্তিত্ব হুমকির মধ্যে পড়ে। আমাদের 72 সাল থেকে এই ক্ষমতা কাঠামো যেভাবে দাঁড়িয়েছে, তাতে সমস্ত ক্ষমতা এমনভাবে কেন্দ্রীভূত হয়েছে এবং এমন আইনের দ্বারা হয়েছে যে আইনগুলো জনগণকে ক্ষমতায়িত করার বদলে ব্যক্তি, শাসক তাদেরকে ক্ষমতায়িত করেছে। তারা স্বেচ্ছাচারী হয়েছেন নানাভাবে, এবং সেই স্বেচ্ছাচারিতার চূড়ান্ত পরিণতি শেখ হাসিনা আমাদের দেখিয়ে দিয়ে গেছেন, কিভাবে সমস্ত রাষ্ট্রকে পকেটের মধ্যে ঢুকিয়ে ফেলতে হয়, প্রতিটি প্রতিষ্ঠানকে পকেটের মধ্যে ঢুকিয়ে ফেলতে হয়। সেটা প্রধান বিচারপতি থেকে শুরু করে
সেনাবাহিনী থেকে শুরু করে, পুলিশ থেকে শুরু করে, আমলাতন্ত্র, এগুলো তো কোনো বিষয়ই না তাদের কাছে। কাজে এই যে সমস্ত কিছুর উপরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা, সমস্ত কিছুকে পকেটের মধ্যে ঢুকিয়ে ফেলা, এইটা তারা তৈরি করেছেন এবং তাদের ইচ্ছে অনুযায়ী দেশ চালিয়েছে। যারা তাদের বিরোধী তাদেরকে নির্মূল করেছেন, বিভাজনের রাজনীতি খেলা খেলেছেন, ঘৃণা, ট্যাগিং, নানাভাবে নির্মূলের রাজনীতি করেছেন। বিরোধী দল দমন কিভাবে করতে হয়, কত কৌশলে করতে হয়, সেটা গুম, খুন কিংবা সাবোটাজ, তার বিভিন্ন রকম উদাহরণ তারা আমাদের এখানে তৈরি করেছেন। কত নিকৃষ্ট বিভৎস উপায়ে গুম খুন হয়েছে বিএনপি সহ এখানকার বিরোধী দলীয় রাজনৈতিক কর্মীরা, নাগরিকদের বিভিন্ন অংশের মানুষেরা, সাধারণ মানুষেরা, কারণ তারা ভয় উৎপাদন করতে চেয়েছিল। এমন অনেক মানুষ গুম হয়েছেন, মনে হয়েছে যে এই মানুষটাকে কেন গুম করা হলো, এত গুরুত্বপূর্ণ তো সে নয়, এত ক্ষমতাধর তো সে নয়। তাকে গুম করা হয়েছিল যাতে সবার মধ্যে ভয় ছড়িয়ে পড়ে, সাধারণ মানুষ ভয়ে কুঁকড়ে যায়, এই ফ্যাসিবাদকে উপড়ে ফেলবে, তাকে উৎখাত করবে, এইরকম কোন সাহস যাতে সে দেখাতে না পারে। সুতরাং ভয়ের রাজত্ব তারা কায়েম করেছে। তারা মামলার পর মামলা দিয়েছিল যাতে বিরোধী দল ঘুরতে থাকে কোর্টের বারান্দায় এবং তারা আন্দোলনের মধ্যে যেতে ভয় পায়। তারা স্যাবোটাজ করেছিল, যেটা নুরুল হক নূর ওইখানে বললেন। 28শে অক্টোবর 2023 সাল আমরা সবাই রাস্তায়, কিভাবে একটা শান্তিপূর্ণ সমাবেশের ওখানে স্যাবোটাজ করা হলো, তারপরে প্রধান বিচারপতির বাড়ির গেটের মধ্যে লোককে ঢুকিয়ে দেওয়া হলো, তারপরে ওই যে পুলিশ হাসপাতাল, পুলিশ মারা, বিভিন্ন ভাবে স্যাবোটাজ সৃষ্টি করে তারপর সন্ধ্যা থেকে শুরু হলো টেলিভিশনগুলোতে তার বয়ান, এই বয়ান দিয়ে রাতের বেলা ক্র্যাকডাউন, এই যে পুরো প্লটটা তারা রেডি করে রেখেছিল। তো সেইখানে এই নানান কায়দায় যে আসলে ক্ষমতার কেন্দ্রীভবন, ন্যূনতম জবাবদিহি না থাকা, যে কোনো ভাবে হোক মানুষের উপরে অন্যায়, হত্যা, খুন সবকিছু চাপিয়ে দেওয়া, এইটা রাষ্ট্রকে মানে তার অস্তিত্বকে হুমকির মধ্যে ফেলে। ফলে শেখ হাসিনার রাষ্ট্র কিন্তু ভেঙে পড়েছে, জনগণ তাকে উৎখাত করেছে, কারণ এটা আপনি বেশি দিন চালাতে পারবেন না। আমরা বারবার বলেছি অভ্যুত্থান আসন্ন, তারা আমাদের দিকে হেসেছিলেন যে এরা গণ অভ্যুত্থানের স্বপ্ন দেখে, গণ অভ্যুত্থান শেখ হাসিনার বিরুদ্ধে হবে না। কিন্তু আমরা প্রতিদিন বলেছি গণ অভ্যুত্থান আসন্ন এবং এই রাষ্ট্র টিকবে না, এই রাষ্ট্র টেকার ক্ষমতা নাই। এখন এই কারণে আমাদের নতুন যাত্রার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু বিচার কেমন? সিলেক্টিভ বিচার, ন্যায় বিচার নয়। আমরা এখন যদি দেখি যে আমাদের নতুন যাত্রার মধ্যে সিলেক্টিভ বিচার হচ্ছে, তাহলে আমরা আবার একই পাকে, একই আবর্তে ঘুরপাক খেতে থাকব। এইটা আমাদের নাগরিকদের মনে রাখা দরকার। যদি রাষ্ট্রটা হয় অমুকের বদলে তমুকের এবং ন্যায় বিচারও এইরকম ভাবে যায় যে আমি থাকলে একরকম এক দলের বিচার হবে, আর অন্য কেউ আসলে তখন আরেক দলের বিচার হবে, বিচার যদি ন্যায় বিচারের জায়গায় না যেতে পারে, তাহলে আমরা রাষ্ট্রকে সত্যি সত্যি কোনো নতুন যাত্রায় নিতে পারবো না। এই সরকারের সেই দিকগুলো খেয়াল রাখা দরকার ছিল, অন্তর্বর্তী সরকারের। কিন্তু আমরা এখন দেখছি যে বিচার ন্যায় বিচারের জায়গায় নেই। অনেক ক্ষেত্রেই বিচার চলে যাচ্ছে মবের হাতে। সত্যিকার মানুষের ন্যায় বিচার পেতে হলে আগে মব তৈরি করো, তাহলে পেতে হবে, পাওয়া যেতে পারে। কোথাও কোথাও অন্যায় শিকার হচ্ছে, আমার জমি দখল হয়ে যাচ্ছে, মব তৈরি করতে পারলে, তাকে অমুকের দোষর প্রমাণ করতে পারলে, তাইলে যদি কিছু পারা যায়। এইটা যদি হয় রাষ্ট্র, এই রাষ্ট্র তার নতুন যাত্রা তো দূরের কথা, আবারও বলি টিকে থাকার যে লক্ষণগুলো সেগুলো হারাতে বসেছে বলেই আবারও চিহ্নিত করতে হবে। কারণ রাষ্ট্র ধারণার আপনি 1000 বছরের ইতিহাস দেখেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমরা লড়াই করেছিলাম সংস্কারের জন্য, এবং এইটা বাংলাদেশের ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বিএনপি বড় পার্টি, দেশে কয়েকবার ক্ষমতায় ছিল, এগুলো আমরা সবাই জানি। বিএনপির মতো রাজনৈতিক দল 18 সালের পরে এটা উপলব্ধি করেছে যে এই ক্ষমতা ব্যবস্থা থেকে, রাজনৈতিক ব্যবস্থা থেকে বিএনপির মতো দলকেও পুরোপুরি ছুড়ে ফেলে দেওয়া হয়েছে।
এইটার মধ্যে আর কোনো জায়গা নেই। এই রাষ্ট্র এভাবে চলবে না। কাজেই তাদের 16 সালের ভিশনকে তারা 27 দফায় উত্তীর্ণ করেছেন নতুন জায়গায়, যে রাষ্ট্রের আরো অনেক মৌলিক ক্ষত তৈরি হয়েছে, সংস্কার করতে হবে। যে সংস্কার নিয়ে আমরা তুলনামূলকভাবে আকারে ছোট দলগুলো অনেকদিন আমাদের প্রতিষ্ঠাকাল থেকে আমরা কাজ করছি, কিন্তু এটা তো তখনও জাতীয় প্রশ্ন হয়নি। একটা দাবি উত্থাপিত হতে হলে জাতীয় প্রশ্নে পরিণত হওয়ার যে সময় লাগে, সেটা কেবল প্রচারণার বিষয় নয়, সেটা কেবল ব্যক্তিবিশেষের উপলব্ধিরও প্রশ্ন নয়, এটার বাস্তব প্রয়োজনীয়তাও তার সামনে আসে। 18 সালের নির্বাচনের পরে, 14-এর অভিজ্ঞতা এবং 18-এর পরে এটা আসলে একটা জাতীয় উপলব্ধিতে পরিণত হয়েছে, প্রয়োজনীয়তায় পরিণত হয়েছিল, যে বাংলাদেশকে যদি আবার এগোতে হয় তাহলে এই রাষ্ট্র ব্যবস্থার সংস্কার করতে হবে। অভ্যুত্থান এই সংস্কারের আকাঙ্ক্ষাকে আরো গভীর করেছে। আমাদের ছাত্ররাও যারা এই আন্দোলনে অগ্রণী ভূমিকায় ছিল, তারাও এটা গ্রহণ করেছেন। ফলে সব দিক থেকে আমাদের কাছে মনে হয়েছে যে একটা নতুন জাতীয় উপলব্ধি তৈরি হয়েছে। কিন্তু এই দুঃখজনক ব্যাপার দাঁড়ালো যে অভ্যুত্থানের পরে সংস্কারের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, কিন্তু যখন নির্বাচনের প্রসঙ্গটা বলা হলো, তখন নির্বাচন দাঁড় করিয়ে দিতে চাইলেন। মনে হলো যেন নির্বাচনটা খুব খারাপ বিষয়, আমরা এই সংস্কার করে ফেলতে পারবো। এবং এই চিন্তা আসলো কিছুটা কতগুলো ধারণা থেকে, এবং সেই ধারণা অনুমান পরবর্তীতে এখন এসে আমরা বুঝতে পারছি এগুলো আসলে রাজনৈতিক স্বার্থ। অর্থাৎ আমার দল কি ধরনের বয়ান তৈরি করলে, কাকে কিভাবে চিহ্নিত করলে অমুক দল সংস্কার করবে না, এইরকম একটি জিনিস হাজির করে দিলে আমার দলের সুবিধা হয়। এই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা শুরু হলো, যেখানে বাংলাদেশে একটা জাতীয় ঐক্য রক্ষা করা এই ট্রানজিশনের সবচেয়ে বড় কাজ ছিল। সবাই জানে পতিত ফ্যাসিস্টরা সাবোটাজ করতে চাইছে, পতিত ফ্যাসিস্টরা অভ্যুত্থানকে ধ্বংস করতে চাইবে, এটা সবারই জানা আছে। এবং তাদের দেশি বিদেশি মিত্র ভারতে বসে থেকে শেখ হাসিনা যখন এখানে সাবোটাজ করতে চান, তখন ভারত সরকারের নীতি নিয়ে আমাদের প্রশ্ন করতে হবে, তারা আসলে কি চান। কাজে এইটা খুবই স্বাভাবিক। তো এবং এইটার বিরুদ্ধে আমরা আন্দোলনকারী শক্তিসমূহ যারা নতুন ভাবে পুরো রাষ্ট্রের পুনর্গঠন করতে চাইছি, মেরামত করতে চাইছি, করতে চাইছি, রূপান্তর করতে চাইছি, নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠা করতে চাইছি, তাদেরকে তো ঐক্যবদ্ধ থাকতে হবে। ন্যূনতম জাতীয় ঐক্যের মধ্য দিয়ে আমাদের এই সংস্কার প্রক্রিয়াটা এগোতে হবে। আমাদের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতাকে নিজের দলের দলীয় ক্ষমতা প্রতিষ্ঠা করার জন্য এমন ভাবে নির্বাচন এবং সংস্কারকে মুখোমুখি দাঁড় করানো হলো যাতে করে দলীয় ফায়দা হয়। শেষ পর্যন্ত এসে আমরা দেখছি এখনো সেটা চলছে। দুঃখজনকভাবে সত্য, গতকালকে আপনারা দেখেছেন পত্রিকায় যে এখানে অনেকগুলো প্রসঙ্গ এসছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রসঙ্গে। আমরা শুরু থেকে বলেছি সংস্কার আমরা চাই, অন্তর্বর্তী সরকার সংস্কার কাজকে ফ্যাসিলিটেট করুক এবং তার জন্য কমিশন করুক, তারা বিভিন্ন জনের সাথে আলাপ করুক, প্রস্তাব উত্থাপন করুক এবং রাজনৈতিক দল সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, প্রতিনিধি সমাজের তারা ঐকমত্য হোক কোনগুলো প্রশ্নে। কিন্তু আমরা ঐকমত্য হলাম বলেই এটা বাস্তবায়নযোগ্য হয়ে যায় না। এটা জনগণের কাছে যেতে হবে। এটা একটা রিপাবলিক, এখানে জনগণ ক্ষমতার কেন্দ্র। ততক্ষণ পর্যন্ত এটা বৈধ হবে না যতক্ষণ না পর্যন্ত জনগণের নির্বাচিত প্রতিনিধিরা এটাকে আসলে বৈধতা দিচ্ছেন। এমনকি একটা বিপ্লবের দেশেও, যেসব দেশে বিপ্লব হয়েছে, বিপ্লব হলে সংবিধান সেখানে পুরনো রাষ্ট্র ব্যবস্থাকে অনেক ক্ষেত্রে বাতিল করে দেয়, স্থগিত করে দেয়, ভেঙে দেয়। কিন্তু নতুন রাষ্ট্র তো কায়েম হয়, সেটা ডিক্রির মধ্য দিয়ে চলে। তারপরে নতুন সংবিধান প্রণয়ন করে খসড়া, তারপরে একটা জনগণের সম্মতি নেয়, নির্বাচন হয়, পার্লামেন্টে গিয়ে শেষ পর্যন্ত সব বৈধতা পায়। এই প্রক্রিয়া কোন জায়গায় কিন্তু ব্যতিক্রম নেই। কাজে আমাদের কোন একটা গোষ্ঠী কিংবা একদল লোক কিংবা একটা আন্দোলনকারী শক্তি তারা অনেক কিছুর ইনিশিয়েটিভ নিচ্ছে, কিন্তু জনগণের অনুমোদন ছাড়া শেষ পর্যন্ত কিন্তু এটা বৈধতা পায় না। ফলে সংস্কার যে শেষ পর্যন্ত জনগণের অনুমোদন লাগবে, সংবিধান বদলাতে হলে আমাদের একটা পার্লামেন্ট লাগবে, সেই কথাটা আমরা বারবার বলেছি। আমরা এটা বলেছিলাম যে হ্যাঁ, পার্লামেন্টে একটা কনস্টিটিউয়েন্ট পাওয়ার কিংবা এমন একটা ক্ষমতা অর্পণ করতে হবে
যাতে করে এই সংস্কারগুলো জনগণের ইচ্ছার প্রকাশ হিসাবে হয়, এটা আবার কোর্ট এসে বাতিল করে জানতে পারে। কাজে এটা সংশোধনের ঊর্ধ্বে। সংবিধান তো সংশোধন হয় প্রায় মাঝে মাঝেই। সংবিধান সংশোধনের কাজ একটা, আর সংবিধান সংস্কার মৌলিকভাবে করা সেটা আরেকটা। সেইটুকু পার্থক্য আমরা তৈরি করার কথা বলেছিলাম, যে সংসদকেই ক্ষমতা অর্পণ করুক, জনগণ দেবে। সেটার পদ্ধতি গণভোট হয়েছিল, আমরা একমত হয়েছিলাম, বিএনপিও শেষ পর্যন্ত একমত হয়েছিল। কথা ছিল যে সংস্কার প্রস্তাবে অনেকগুলো নোট অফ ডিসেন্ট আছে। হঠাৎ করে আমরা গতকাল আদেশে দেখলাম নোট অফ ডিসেন্টের বিষয়ে কোনো উল্লেখ নাই। এটা তো কোনো ঐকমত্য হয়নি। এই প্রশ্নের ব্যাখ্যা নিশ্চয়ই কমিশন তাদের দেবেন, তারা কি কোন বোঝাপড়া থেকে এই জায়গায় আনলেন। আমরা জুলাই সনদ সই করলাম, আপনারা সবাই জুলাই সনদের প্রকাশিত বুকলেটটি দেখেছেন, যেখানে 84টি সনদ লেখা আছে। সেই সব জায়গায় প্রত্যেকটি নোট অফ ডিসেন্ট লেখা আছে। নোট অফ ডিসেন্টের নিচে একটা করে নোট লেখা আছে যে এটা দলগুলো তার ইস্তেহার হিসেবে দেবে যার যার প্রস্তাব আকারে, এবং যে দল সংখ্যাগরিষ্ঠতা পাবে, ম্যান্ডেট পাবে, সে তাদের প্রস্তাব অনুযায়ী ওই নোট অফ ডিসেন্টের আপত্তির অংশগুলোর মীমাংসা হবে। তার মানে মীমাংসা হবে পার্লামেন্টে, এবং দলগুলো জনগণের যারা ম্যান্ডেট পাবে। এটা তো গণভোটে মীমাংসা হয়ে যাবে না। এবং গণভোটে মীমাংসা হওয়ার ব্যাপারে ঐকমত্য হয়নি, বিদ্যমান সংবিধানেও এর কোনো ব্যাখ্যা নেই। তাহলে বাস্তবতা আপনারা এমন একটা প্রস্তাব করছেন যা বিদ্যমান সংবিধানকে স্থগিত করার প্রস্তাব। একই কথা আদেশের ক্ষেত্রেও অনেকে দাবি তুলছেন যে আদেশ দেবে প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা আদেশ দেবেন কোন ক্ষমতা বলে? সরকারই তো আদেশ দেয়, কিন্তু সরকার আদেশ দেয় এবং সেটা রাষ্ট্রপতির নামে যায়। এটা তো যে কোনো রাষ্ট্রের নিয়ম। রাষ্ট্রপতি হচ্ছে রাষ্ট্রের প্রতীক, তার নামে যাবে। ব্রিটেনে কিছু হলে রানীর নামে যাবে। এখন আপনি সরকার একটা অর্ডিন্যান্স জারি করতে পারে, সেটা যে নামে দিক, আদেশ নামে দিলেও কার্যত মর্মবস্তু সেটা অর্ডিন্যান্স, কারণ এখন পার্লামেন্ট নাই। পার্লামেন্ট থাকলে আইন হয়, আর যখন পার্লামেন্ট থাকে না তখন এটা অর্ডিন্যান্স আকারে যায় ওই সময়কালের জন্য। যখন পার্লামেন্ট আসবে তখন সেটা আইনে চলে যাবে। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে সরকারই তো অর্ডিন্যান্সটা কিংবা আদেশটা দেবে ইন দ্য নেম অফ প্রেসিডেন্ট, কিন্তু আপনি যদি বলেন না প্রধান উপদেষ্টাকে এটা জারি করতে হবে, তাহলে তার তো কোনো বিধান নাই, কোথাও তো লেখা নাই এটা। তাহলে প্রধান উপদেষ্টা কিসের নামে দিবেন? জুলাই অভ্যুত্থানের শক্তি বলে। তাহলে জুলাই অভ্যুত্থানের শক্তি বলে প্রধান উপদেষ্টা যদি দেন, তার মানে তিনি নিজেকে রাষ্ট্রের প্রধান হিসেবে ঘোষণা করছেন এবং কার্যতই আবারও সংবিধানকে আপনি স্থগিত করছেন। আপনি সরকার ওত নিয়েছেন 106 অনুচ্ছেদের বরাতে, তার মানে আপনি একটা বিশেষ সরকার, কিন্তু একই সাথে আপনি সংবিধানকে সাথে নিয়ে চলছেন। কিন্তু এই মুহূর্তে এসে আপনি যখন সংবিধানকে ছাপিয়ে যাওয়ার কোন প্রস্তাবনা করেন, আপনি একটা রাজনৈতিক সংকটের সম্ভাবনাকে জাগিয়ে তোলেন। কারণ আমরা যদি ঐকমত্য ছাড়া কেউ কারো সিদ্ধান্ত চাপিয়ে দিতে চাই, তাহলে সেটা কোনোভাবে কাজ করবে না। এটা আমাদের সকলের উপলব্ধি করা দরকার। আমরা সংবিধান সংস্কার পরিষদের দাবি করেছি এবং সংবিধান সংস্কার পরিষদের প্রস্তাব করা হয়েছে, কিন্তু এটা যদি ঐকমত্য না হয়, এটা তো আমরা চাপিয়ে দিতে পারি না। এটা আমাদের মনে রাখা দরকার। আমরা আমাদের প্রস্তাব হয়েছে বলে আমরা যদি এখন এই মুহূর্তে সেটা নিয়ে খুব লাফাতে থাকি, তাহলে আমার মনে হয় না, আমাদের দলের পক্ষ থেকে আমরা পরিষ্কার করে বলতে চাই যে এটা আমাদের জন্য জাতীয়ভাবে কোন কার্যকর কিছু হবে। আমরা অ্যাপিল করতে পারি যে আসলে যে যে ক্ষমতা গণভোটের মাধ্যমে সংসদকে দেওয়া হচ্ছে, যে তার জুলাই সনদের ভিত্তিতে তারা আগামী সংসদ মৌলিক সংস্কার করার ক্ষমতা পাচ্ছে, কনস্টিটিউয়েন্ট পাওয়ার পাচ্ছে। এটাই আসলে নাম দিলে সংবিধান সংস্কার পরিষদ হয়। এটা যদি আপনারা গ্রহণ করেন, তাহলে এটা গ্রহণ করতে পারেন, এর মধ্যে কোনো অসুবিধা নেই। এর মধ্যে সংবিধানকে কোনো স্থগিতও করতে হয় না, কোনো কিছু করতে হয় না। কিন্তু আপনি যখন বলেন যে গণভোটে নোট অফ ডিসেন্ট মীমাংসা হয়ে যাবে, প্রধান উপদেষ্টার আদেশ দেবেন, তাহলে সেক্ষেত্রে সংবিধানের প্রশ্নগুলো নিয়ে একটা ঝুঁকিপূর্ণ জায়গায় আমরা যাই এবং এক্ষেত্রে ঐকমত্য নাই। এবং ঐকমত্য না থাকলে আমরা এই গণতান্ত্রিক ট্রানজিশনে বড় ধরনের জাতীয় সংকটে পড়ব এবং সেটা আমাদের জাতীয় নিরাপত্তাগত জায়গা তৈরি করবে। শুরু হয়েছিল বিচার এবং সংস্কার এবং নির্বাচনের মুখোমুখি দাঁড় করিয়ে, সেই অবস্থার অবসান হয়েছিল আমরা নানাভাবে চাপ সৃষ্টি করে। কিন্তু আজকে যদি আমরা দেখতে পাচ্ছি যে ওইটাই নানাভাবে এখনো জের টেনে চলছে এবং সেই জেরে যতটা না আমরা ঐক্যবদ্ধের জায়গায় পৌঁছাতে চাচ্ছি, যে ব্যবস্থার মধ্যে আমরা ঢুকে পড়েছি সেইখান থেকে সবচেয়ে বড়টা অর্জন করতে চাইছি, তার চাইতে অনেক বেশি দলগত প্রতিদ্বন্দ্বিতা করা হচ্ছে
কোন দলের লাভ হচ্ছে কিংবা কার বেশি কথাটা রাখতে পারছে এবং কোন দলকে সংস্কার মানে না বলে অভিযুক্ত করা যাচ্ছে। এই পলিটিক্স করে জাতীয় স্বার্থকে ক্ষুণ্ণ করাটাকে আমরা গ্রহণ করতে পারি না। আমরা জনগণের কাছে আহ্বান জানাই, দলীয় প্রতিযোগিতা কোন দলের প্রতি খাটো করার রাজনৈতিক লক্ষ্য নিয়ে জাতীয় প্রশ্নকে হুমকির মধ্যে আপনারা ফেলবেন না। বর্তমান অন্তর্বর্তী সরকার যদি কোনো পক্ষপাতমূলক অবস্থান গ্রহণ করে, পরিষ্কারভাবে আজকে দেখবেন কারা অভিনন্দন জানিয়েছে, কারা ইতিবাচক ভাবে দেখছেন, কারা দেখছেন না। তাহলে এই ইতিবাচকতার মানে কি? ঐকমত্য নাই, ইতিবাচক কেন আপনারা? এই প্রশ্ন আমাদের তুলতে হবে। এবং আমরা মনে করি যে বাংলাদেশের এই মুহূর্তে বিচার, সংস্কার, নির্বাচন এটা এদেশের প্রধান স্বার্থ। নির্বাচন সংস্কার প্রক্রিয়াটার গুরুত্বপূর্ণ অংশ এবং এই নির্বাচনের মধ্য দিয়ে আমাদের সংস্কার প্রক্রিয়া একটা উল্লেখযোগ্য অগ্রগতি এবং ধাপ অতিক্রম করবে এবং সেইটা কোনোভাবে আশঙ্কায় ফেলা, সরাসরি জাতীয় স্বার্থের বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং সেইটা আমাদের প্রত্যেক নাগরিকের উপলব্ধি গ্রহণ করা দরকার। রাজনৈতিক সংকীর্ণ দলীয় স্বার্থে যাতে আমরা এই জাতীয় স্বার্থকে কোনোভাবে আজকে ভুলণ্ঠিত হতে না দেই, সে বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। এই বইয়ের যে শিরোনাম, তার যে বিষয়বস্তু, সবকিছুই সেই লক্ষ্যে পরিচালিত। সেই জন্য এহসান মাহমুদকে আমি ধন্যবাদ জানাই এবং আমরা বলি যে আমরা সেই জাতীয় কর্তব্যটাকেই এখন সবাই সামনে রাখি। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাকে এখানে আলোচনা করার